আসসালামু আলাইকুম। আজ 6 আগস্ট 2025 বুধবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। বামদের মবের বিরুদ্ধে চমক দেখালো শিবির, হাজির করল খালেদা জিয়াকে। সার্জিস হাসনাত সহ 5 নেতাকে শোকজ করল এনসিপি। চমকে দিলেন জাকির নায়েক, অবাক ভক্তরা। এবার বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই প্রদর্শনী বামদের অস্থিরতার পর বুধবার ঐক্যের ডাক দিয়েছে শিবির। এর অংশ হিসেবে এক মতবিনিময়ের আয়োজন করে সংগঠনটি। এতে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন, বিপ্লব ছাত্র পরিষদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ডাকসু নির্বাচনকে বানচাল করতেই কতিপয় বাম সংগঠন অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে। এদিকে শিবিরের প্রদর্শনীতে জামায়াতের নেতাদের ছবি রাখায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ফাহমিদুল হক এক স্ট্যাটাসে বলেন, শিবির সবসময় আফসোস লীগকে সুযোগ করেই দেবে। অন্যদিকে এ নিয়ে প্রতিবাদ করায় তিনি ঢাবি ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘমল্লার বসুকে অভিনন্দন জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই প্রদর্শনী নিয়ে এখন চলছে তুলকালাম। মঙ্গলবার সন্ধ্যায় কয়েকটি বাম সংগঠনের 10-12 জন নেতা প্রদর্শনীতে থাকা মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত বিএনপির শীর্ষ নেতাদের ছবি সরিয়ে নিতে বলে। এ সময় উত্তেজনা তৈরি হয়। পরে প্রশাসনের সহযোগিতায় ছবিগুলো সরিয়ে ফেলা হয়। আজ প্রদর্শনীর সেই ফাঁকা জায়গায় ছাত্র শিবির বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি সহ একটি বক্তব্য টাঙিয়ে দিয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মিথ্যা সাক্ষী দেওয়া ব্যক্তির জবানবন্দিও তুলে ধরেছে। বেগম খালেদা জিয়া 2011 সালে বলেছিলেন, নিজামী মুজাহিদ কামরুজ্জামান সাইদিকে স্বাধীনতা বিরোধী আখ্যা দিয়ে আটক করে অন্যায় করেছে আওয়ামী লীগ। সেই বক্তব্য এখন শোভা পাচ্ছে ছবি সরিয়ে নেওয়া দেয়ালে। শিবির আবার যুদ্ধাপরাধের বিচার নিয়ে খালেদা জিয়ার ছবি সংবলিত বক্তব্য, যুদ্ধাপরাধ বিচারের স্কাইপ কেলেঙ্কারি, জিওফ্রে রবার্টসন ও সুখরঞ্জন বালির মন্তব্য এবং ভুয়া সাক্ষীদের জবানবন্দি সংবলিত বিভিন্ন পোস্টার টাঙিয়েছে। এ বিষয়ে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান বলেন, বিচারক হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। এটি নিয়ে আমাদের স্ট্যান্ডই হচ্ছে, আমরা সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে ছিলাম এবং এখনো আছি। আমরা আজকে প্রদর্শনীতে দেখিয়েছি কিভাবে স্কাইপে কেলেঙ্কারির মতো একটি ষড়যন্ত্রের মাধ্যমে বিচার ব্যবস্থাকে কলুষিত করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বেগম খালেদা জিয়ার বক্তব্য আজও প্রাসঙ্গিক। তিনি আরও বলেন, গত 15 বছরে হাসিনা যে একনায়কতান্ত্রিক ও ফ্যাসিস্ট চরিত্র ধারণ করেছে তার পেছনে এই হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে সরকার একের পর এক মিথ্যা রায় ও দমন পীড়নের পথ তৈরি করেছে। সাজ্জাদ বলেন, গতকাল শাহবাগীরা যেভাবে মব সন্ত্রাস সৃষ্টি করেছে তাতে স্পষ্ট হয়ে গেছে তারা বিচারিক হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করছে। যারা আগে আওয়ামী লীগের ফ্যাসিবাদী বয়ানকে শক্তিশালী করেছে তারাই এখন আবার নতুন করে এই ফ্যাসিবাদী প্রকল্পকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্র শিবিরের প্রদর্শনীতে স্থান পেয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের সাবেক নেতা মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী। এই নিয়ে টিএসসির বাইরে নানা স্লোগান দিয়ে বিক্ষোভ করতে দেখা যায় বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাদের। এ সময়ে দেয়া ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেঘমল্লার বসুর একটি স্লোগান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে সমালোচনা। জানা যায়, বিক্ষোভে তিনি জামাত শিবিরের বিরুদ্ধে ছাড়াও ছাত্র শিবির নেতা সাদিক কায়েমকে নিয়েও সাদিক কায়েম পাকিস্তানি স্লোগান দেন। পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই তার সমালোচনা করেন। এরই প্রেক্ষিতে স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট এবং তা দেওয়া আমার ঠিক হয়নি বলে স্বীকার করেছেন মেঘমল্লার বসু। রাতে ফেসবুকের এক স্ট্যাটাসে তিনি বলেন, সাদিক কায়েম পাকিস্তানি স্লোগানটি রাজনৈতিকভাবে ইনকারেক্ট। এই স্লোগান দেওয়া আমার ঠিক হয় নাই। ইট ওয়াজ বিনিথ মি। ভবিষ্যতে এই প্রজন্মের শিবিরের নেতাদের নিয়ে এমন স্লোগান দেওয়া থেকে বিরত থাকব। কমরেডরাও সচেতন থাকবেন। তবে বাকি যা করছি বেশ করছি, আরও করব।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক ডক্টর ইউনূসের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি গত এক বছরে বহু প্রতিকূলতার মধ্যেও গণতন্ত্রের পথ সুগম করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং উদ্যোগ নেওয়ার জন্য উপদেষ্টা পরিষদের সদস্য এবং এই প্রক্রিয়ার সাথে জড়িত সকল সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন। বুধবার এসব কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল বলেন, বিএনপি 2026 সালের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানায়। বিএনপি বিশ্বাস করে এই ঐতিহাসিক ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠবে এবং গণতন্ত্রে উত্তরণের পথ প্রশস্ত করবে। মহাসচিব বলেন, বিএনপি বিশ্বাস করে যে সরকার এবং নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য করার জন্য সকল ব্যবস্থা গ্রহণ করবে। তিনি সকল রাজনৈতিক দল ও জনগণকে এই নির্বাচন সফল করতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে এবং একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের আহ্বান জানান। মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি জুলাইয়ের বিদ্রোহে শহীদদের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছে। তিনি শহীদদের পরিবারের পূর্ণ ক্ষতিপূরণ এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাংলাদেশের অতীতের দৃষ্টান্ত অনুসরণ করে অবিলম্বে জুলাই জাতীয় সনদ প্রণয়নের কাজ সুসম্পন্ন করে তা বাস্তবায়ন করতে হবে বর্তমান সরকারকে। এ সনদের ভিত্তিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বুধবার মগবাজার আলফালাহ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তিনি। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াতে ইসলামী একটি নির্বাচনমুখী দল। অতীতে সব গ্রহণযোগ্য নির্বাচনে জামায়াতে ইসলামীর অংশগ্রহণ ও জাতীয় সংসদে প্রতিনিধিত্ব ছিল। সারা দেশে জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি চলছে। আমরা লক্ষ্য করছি, নির্বাচনের উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তা সরকার নিশ্চিত করতে পারেনি। এজন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইমলাইন অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে, বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে। জামাতের এই নেতা বলেন, আমাদের আকাঙ্ক্ষা আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই জাতীয় সনদ প্রণয়ন দ্রুত সম্পন্ন করে অধ্যাদেশ, এলএফও বা গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি প্রদান করা না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম বিফলে যাবে। তাই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। এর সঙ্গে সংশ্লিষ্ট সব বাহিনী ও সংস্থাকে কার্যকর ভূমিকা নিশ্চিত করতে হবে। সরকার ও প্রশাসনের মধ্যে স্বৈরাচারের দোসরদের মুক্ত করতে হবে। নির্বাচন কমিশন সহ প্রশাসনের সব স্তরে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, গণ অভ্যুত্থান নিয়ে রাজনৈতিক দলগুলো ক্রেডিটবাজি করছে। এই গণ অভ্যুত্থান এই দেশের সাধারণ জনগণের। বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আল রাজি কমপ্লেক্সে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিক্রিয়া জানাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। নূর বলেন, কিছুদিন আগে পত্রপত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে 133 জন শিশু মারা গেছে। শিশু কোনো রাজনৈতিক দলের কর্মী ছিল? কৃষক, শ্রমিক, সাধারণ জনতা যারা জীবন দিয়েছিল তারা কোন রাজনৈতিক দলের কর্মী ছিলেন? রাজনৈতিক দলগুলো তো ক্রেডিটবাজি করছে। রাজনৈতিক দলের নেতাদের বলতে চাই, কোন নেতার কয়জন ছেলে মেয়ে মারা গেছে? দেখেন কয়জন এমপির ছেলে, কয়জন মন্ত্রীর ছেলে, কয়জন বড় বড় নেতার ছেলে মেয়ে, আত্মীয় স্বজনরা মারা গেছে। তিনি বলেন, আজকে অনেকে হিরো হয়ে গেছেন, 10-15 দিনের আন্দোলনে হিরো হয়ে গেছেন। অন্যদের সব অবদানকে অস্বীকার করে আজকে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে, সরকারকে ব্যবহার করে, উপদেষ্টা পরিষদকে ব্যবহার করে কিংস পার্টি গঠন করা হয়েছে। আর সেই কিংস পার্টির কার্যকলাপ আপনারা দেখছেন যে কিংস পার্টি আজকে তরুণ প্রজন্মকে বিপথগামী করছে, রাজনীতিকে কলুষিত করছে। যেই তরুণদেরকে নিয়ে মানুষ পরিচ্ছন্ন রাজনীতির স্বপ্ন দেখেছিল, নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিল, আজকে সেই তরুণরা চাঁদাবাজি, ধান্দাবাজি, তদবির, লুটপাটে ব্যস্ত। নুরুল হক নূর বলেন, আগামীতে যে জুলাই সনদ ঘোষণা করা হবে, সেই জুলাই সনদে কিভাবে সবার আকাঙ্ক্ষাকে প্রকাশ করা যায়, অংশীদারদের ত্যাগের মূল্যায়ন কিভাবে করা যায়, তাদের ইতিহাসকে কিভাবে তুলে ধরা যায় এবং এই জুলাই সনদকে জাতির মুক্তির সনদে রূপান্তর করা যায়, আইনি ভিত্তি দেওয়া যায়, সেই বিষয়ে আপনারা পদক্ষেপ নিন, আলাপ আলোচনা করুন এবং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর নির্বাচন হবে। বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় শীর্ষস্থানীয় 5 নেতাকে হঠাৎ কক্সবাজারে দেখা যায়। তাদের কক্সবাজারে যাওয়াকে কেন্দ্র করে নানা আলোচনা সমালোচনার পর তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। নোটিশ পাওয়া 5 নেতা হলেন দলটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের 2 মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। নোটিশে বলা হয়, গতকাল 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবসে আপনি এবং দলের আরও 4 জন কেন্দ্রীয় সদস্য ব্যক্তিগত সফরে কক্সবাজার গেছেন। এই সফর সংক্রান্ত কোনো তথ্য কিংবা ব্যাখ্যা রাজনৈতিক পর্ষদের নিকট পূর্বে অবগত করা হয়নি। এমত অবস্থায় আপনার এই সিদ্ধান্তের কারণ ও প্রেক্ষাপট সম্পর্কে আগামী 24 ঘন্টার মধ্যে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেনের নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদান করার জন্য আপনাকে নির্দেশক্রমে অনুরোধ করা যাচ্ছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ বলেছেন, আমি নিশ্চিত সবাই সাপোর্ট করলে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো দূরদর্শী নেতার নেতৃত্বে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে একটি গ্রেট কান্ট্রিতে পরিণত হবে। সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সাক্ষাতে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সভাপতি ডক্টর মাওলানা সোয়াইব আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন এই সাবেক প্রধানমন্ত্রী। মুসলিম উম্মাহ প্রসঙ্গে তিনি বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য চেষ্টা অব্যাহত রাখতে হবে। চেষ্টা ছাড়া আল্লাহ কাউকে কিছু দেন না। আজকের মুসলিম বিশ্বের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য। এ সময় মাহাথির বাংলাদেশের সম্ভাবনা, ঐতিহ্য এবং জনগণের প্রতিভা নিয়ে প্রশংসাসূচক মন্তব্য করেন। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশের আরও ইতিবাচক অংশগ্রহণ কামনা করেন। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আমরা অনেক সময় চলতে ফিরতে রাস্তাঘাটে অসহায় মানুষদের দেখি। যদি কোনো বৃদ্ধ অথবা শিশু এই ধরনের পান, তাহলে আপনি অবশ্যই তাকে সহযোগিতা করতে পারেন সরকারি দপ্তরের মাধ্যমে। আপনি নিশ্চয়ই জানেন যে সমাজসেবা অধিদপ্তরের অসহায় নিপীড়িত মানুষের পুনর্বাসনের জন্য একটা কেন্দ্র রয়েছে। আপনি যদি সেখানে যোগাযোগ করেন, তাহলে এই অসহায় মানুষটির আশ্রয় আপনি করেও দিতে পারেন। প্রিয় বন্ধুরা, আসুন আমরা কোনো না কোনোভাবে প্রত্যেকেই অসহায় মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী হুঁশিয়ার করে বলেছেন, ভারত যদি অপারেশন সিঁদুরের মতো কোনো সামরিক অভিযান আবার চালায়, তবে পাকিস্তান ভারতের গভীরে, বিশেষ করে পূর্ব দিক থেকে আঘাত হানবে। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টে এক প্রতিবেদনে এসব মন্তব্য উঠে আসে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের প্রেক্ষিতে পাকিস্তানের সম্ভাব্য জবাব কি হবে? এমন প্রশ্নের জবাবে চৌধুরী বলেন, তাদের বুঝতে হবে ভারতের যে কোনো জায়গায় পাকিস্তান আঘাত হানতে সক্ষম। আইএসপিআর এর প্রধান আহমেদ শরীফ চৌধুরীর এই বক্তব্য পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের শক্তি বৃদ্ধির প্রেক্ষাপটে এসেছে বলে জানিয়েছে দ্য ইকোনমিস্ট। আহমেদ শরীফ জানান, পহেলগাম হামলার 6 দিন আগে 16 এপ্রিল সেনাপ্রধান মুনির যে বিতর্কিত বক্তব্য দিয়েছিলেন, তা ছিল তার ব্যক্তিগত বিশ্বাসের প্রতিফলন। তিনি বলেন, সেদিন তিনি যা বলেছিলেন তাই তিনি বিশ্বাস করেন এবং প্রয়োজনে তার জন্য জীবন দিতেও প্রস্তুত। ওই বক্তৃতায় মুনির পুনরায় 2 জাতি তত্ত্ব এর কথা উল্লেখ করে কাশ্মীরকে পাকিস্তানের জীবনের মূল শিরা হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, আমরা 2টি জাতি, এক নই। আমাদের পূর্বপুরুষরা বিশ্বাস করতেন হিন্দুদের সঙ্গে আমাদের জীবনধারা, ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি ও চিন্তাধারা সবই আলাদা। তিনি আরো বলেন, বিশ্বের কোনো শক্তি কাশ্মীরকে পাকিস্তান থেকে আলাদা করতে পারবে না। ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েক ইন্দোনেশিয়ার বালিতে 45 তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্পিং করে আলোচনায় এসেছেন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুঃসাহসিক কর্মকাণ্ডের ভিডিও শেয়ার করে বিশ্বজুড়ে তার অনুসারীদের চমকে দিয়েছেন তিনি। ডক্টর নায়েকের বয়স 59 বছর। ধর্মীয় বক্তৃতা ও জনসম্মুখে বিতর্কে অংশ নেওয়ার জন্য তিনি পরিচিত হলেও সম্প্রতি অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডেও সরব হয়ে উঠেছেন। তার অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বালির একটি প্ল্যাটফর্ম থেকে বাঞ্জি দড়ি বেঁধে নিচে লাফিয়ে পড়েছেন তিনি। পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইন্দোনেশিয়া সফরে বাঞ্জি জাম্পিংয়ের পাশাপাশি তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিংয়েও অংশ নেন। ভিডিওতে এসব অ্যাডভেঞ্চার স্পোর্টসে তাকে উৎসাহ ও আনন্দের সঙ্গে অংশ নিতে দেখা যায়। এর আগেও ডক্টর নায়েক বাঞ্জি জাম্পিং করেছেন। 2024 সালে উগান্ডা সফরে 165 ফুট উঁচু স্থান থেকে লাফিয়ে পড়ার একটি ভিডিও ভাইরাল
হয়। ধর্মীয় অঙ্গনের বাইরেও নতুন অভিজ্ঞতার খোঁজে থাকা ডক্টর জাকির নায়েকের এমন পদক্ষেপে তার অনেক অনুসারী বিস্মিত ও অনুপ্রাণিত হয়েছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।